সামরিক শাসকরা ক্ষমতায় এসে যথেচ্ছাচার আইনের নিজের মতো করে ব্যবহার করে বিভিন্ন সময় যা কিছু করেছে, দেশের সর্বোচ্চ আদালত বিশেষ করে পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী মামলায় তাদের ক্ষমতা দখল করাকে অবৈধ বলেছে, রাষ্ট্রদ্রোহিতা বলেছে এবং তাদের কোনো অথরিটি ছিল না কোনো আইন প্রণয়ন করা, কোনো কার্যক্রম পরিচালনা করার। এভাবে সিদ্ধান্ত দিয়ে তাদের কৃত সকল কর্মকে অবৈধ ঘোষণা করেছে, শুধুমাত্র কন্ডন করেছে যে বিষয়গুলো ঘটে গেছে বা ওই আইনের সময় যতটুকু সংগঠিত হয়েছে ততটুকুকে। সেই সিদ্ধান্তের আলোকে সরকারের সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু সর্বোচ্চ আদালত সামরিক শাসনের মধ্য দিয়ে যে অর্ডিন্যান্স হয়েছে, সে অর্ডিন্যান্সের দ্বারা যে সকল আইন তারা রূপ দেওয়ার চেষ্টা করেছেন এটাকে অবৈধ বলেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সে কারণেই সরকারি সিদ্ধান্তের আলোকে একটা পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছে। দ্বিতীয়ত, মৎস্য খাতটি বর্তমানে কিন্তু পূর্বের মতো অবস্থায় নেই। আমি প্রাসঙ্গিকভাবে বলতে হচ্ছে, মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অস্তিত্ব, আমাদের অতীত, কল্পনা এবং বাস্তবায়নের প্রসঙ্গে আসতে গেলেই প্রাসঙ্গিকভাবেই আমাদের মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রসঙ্গে এসে যায়। একটা কবির একটা লাইন থেকে আমি বলি, মৃত্তিকা থেকে আকাশ ছোঁয়া যার নাম, সে নামই শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু কতটা দূরদৃষ্টি রেখেছিলেন তা এই আইনের সঙ্গে খুব প্রাসঙ্গিক। জাতিসংঘ এ জাতীয় আইন প্রণয়ন করেছে 1982 সালে, আর বঙ্গবন্ধু উপলব্ধি করেছিলেন 1974 সালে। তখন তিনি দি টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট 1974 প্রণয়ন করেছিলেন। জাতিসংঘে বড় বড় রাষ্ট্র সম্মিলিতভাবে আইনের কথা ভেবেছে 82 সালে, আর বাংলাদেশের স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু ভেবেছেন 1974 সনে। শুধু তাই নয়, 1972 সালের 4 জুলাই কুমিল্লায় এক জনসভায় বঙ্গবন্ধু সুনির্দিষ্টভাবে বলছিলেন যে বাংলাদেশের যে সকল সম্পদ আছে এর ভিতরে মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ। আমি দৈনিক বাংলার সেই তারিখের পত্রিকাটাকে তুলে ধরলাম। বঙ্গবন্ধু এই প্রসঙ্গটাকে এত গুরুত্ব দিচ্ছিলেন যে আমি একটা হিস্ট্রিক্যাল ছবি পেয়েছি আমার মন্ত্রণালয়ে। ছবিটা গণভবনে মৎস্য আহরণ করার পর পরিমাপ করা হচ্ছে। এই ছবিতে মাননীয় স্পিকার দেখবেন বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা এবং অন্যান্যরা আছে। এই খাতকে এতটা গুরুত্ব তিনি দিয়েছিলেন, সে কারণে বাংলাদেশে 1973 সনে মেরিন ফিশারিজ ট্রেনিং সেন্টার করেছিলেন বঙ্গবন্ধু। এই সব পার্টগুলো কিন্তু 1975 সনের পূর্বের ঘটনা। এর পরবর্তীতে কেউ আর এটাকে এগিয়ে আনে নাই। 1983 সনে যে অর্ডিন্যান্সটা হয়েছিল, সেই অর্ডিন্যান্সটা অসম্পূর্ণ অর্ডিন্যান্স। সর্বোচ্চ আদালতের রায় এবং বিদ্যমান পরিস্থিতি আর চূড়ান্তভাবে মাননীয় প্রধানমন্ত্রীর ওয়ার্ল্ড ফেমাস ডিপ্লোমেসিতে যে আমরা বাংলাদেশের প্রায় সমপরিমাণ আয়তনের সমুদ্র সীমায় আমাদের কর্তৃত্ব, আমাদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত করতে পেরেছি, ফলে ওই সমুদ্র সীমা থেকে আমাদের সম্পদ আহরণের প্রয়োজনে আধুনিক যুগ উপযোগী আইনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সে কারণেই কিন্তু এই আইনের অনিবার্যতা নিয়ে আমরা এসেছি। আমাদের মাননীয় সদস্য হারুন সাহেব বলছেন যে সামরিক শাসনের অর্ডিন্যান্সের সময় যা হয়ে গেছে তাও কি সব অকার্যকর হয়ে যাবে? যতটুক ঘটে গেছে ব্যাক করানো যাবে না, ততটুককে সর্বোচ্চ আদালত কন্ডন করেছেন, আর কোনোভাবে সেটাকে রাখার কোনো অবকাশ নাই বিধায় আমরা নতুন আইনে আসছি। আমাদের মাননীয় সদস্য রুমিন বলছেন যে ল এনফোর্সিং এজেন্সিকে পাওয়ার দেওয়া। মাননীয় স্পিকার, কথা বলার সময় আমরা অনেক কিছু বলতে পারি,
আমরা ল এনফোর্সিং এজেন্সিকে ক্ষমতার অপব্যবহার করতে দেই না, কিন্তু প্রয়োজনের তাগিদে আমাদের সমুদ্র সীমা, আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুর সঙ্গে তাদের সম্পৃক্ততা, এই বছর শরণাতীতকালে সর্বোচ্চ ইলিশ মাছ আহরণ করতে পেরেছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কোস্ট গার্ড, নৌ পুলিশ, অন্যান্যরা সকলে মিলে কিন্তু কঠোরভাবে নিয়মের অধীনে মৎস্য আহরণ, বন্দর সময়টা, বিদেশ থেকে অন্য কোনো যানবাহন আসা বা দেশের ভিতরে অন্য কেউ অন্য কিছু করতে না পারা, এটাকে আমরা কঠোর নিয়ন্ত্রণ করতে পেরেছি। এক্ষেত্রে আমাদের কয়েকজন ল এনফোর্সিং এজেন্সির মেম্বাররা দুর্বৃত্তদের কাছে আক্রান্ত হয়ে জখমপ্রাপ্ত হয়েছে। তাদের ভূমিকাটাকে অস্বীকার করা যাবে না, আমরা কখনো অ্যাবিউজ করতে দেব না। বলছেন যে মোবাইল কোর্টের কথা, মোবাইল কোর্টের হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের এগেনস্টে অ্যাপিলেট ডিভিশনে লিভ পিটিশন পেন্ডিংয়ে সেখানে স্টে অর্ডার রয়েছে। স্টে অর্ডার থাকা মানেই হলো ওই আইনের যে কার্যকারিতা ছিল সেই কার্যকারিতা রয়েছে। আমরা প্রশাসনিকভাবে ছোট ছোট অপরাধগুলিকে, ছোট ছোট ঘটনাগুলোকে নিবৃত্ত করা, প্রিভেন্ট করার জন্য মোবাইল কোর্ট ব্যবস্থার বিকল্প এখন পর্যন্ত অন্য কিছু নেই। আর একটা বিষয় আসছে, আমাদের সমুদ্র সীমার বাইরে রেখেছি কিনা, কমিয়েছি কিনা। আমার মনে হয় মাননীয় সদস্য যদি একটু গভীরভাবে আইনটা দেখেন বা যদি মেহেরবানি করে আমার সঙ্গে একসময় বসেন, আমি দেখাবো যে বাংলাদেশের যে সমুদ্র সীমা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত হয়েছে, সেই সমুদ্র সীমার রাইট কোনোভাবে ব্যত্যয় ঘটিয়ে এই আইন প্রণয়ন করা হচ্ছে না। এই প্রস্তাবটি সংসদীয় স্থায়ী কমিটিতে গেছে, সেখানে বিশেষজ্ঞদের সঙ্গে কথা হয়েছে। আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে পরীক্ষা নিরীক্ষা করেছি, আইন মন্ত্রণালয় লেজিসলেটিভ উইংয়ের রিপ্রেজেন্টেটিভরা এক্সামিন করেছে। সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে সময়ের চাহিদা অনুযায়ী এই আইনটি, ফলে এই অবস্থায় এই আইনটি যাচাই বাছাইয়ের জন্য, জনমত যাচাই বাছাইয়ের জন্য নতুন করে কোথাও পাঠাবার কোনো আবশ্যকতা আছে বলে মনে হয় না। ফলে মাননীয় সদস্যবৃন্দের যে প্রস্তাব, এই প্রস্তাব গ্রহণ করতে পারছি না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো।